কি হয়েছে দয়ার স্যার? এরা বলছে যে আমি নাকি ওকে গুলি করেছি। ওরা মিথ্যে বলছে, আমি জানি যে দয়া। স্যার আমি জানি না স্যার আমি কখন। না অভিজিৎ, তুমি ভেতরে যেতে পারবে না। তুমি দয়ার প্রাণ নিয়েছো, তোমাকে আমরা গ্রেপ্তার করছি। স্যার, যার খুন হয়েছে তার নাম ডিকে, একজন প্রাইভেট ডিটেকটিভ। ওর কাজের লোক লাশটা দেখেছে সকালে। দয়া, এর মুখ তো ক্ষতবিক্ষত, মনে হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একাধিক গুলি করে মারা হয়েছে একে। স্যার, এই রুমের জিনিসপত্র সব ঠিকঠাক জায়গায় আছে, কিছুই হয়নি। মনে তো হচ্ছে না এখানে কোনো হাতাহাতি হয়েছে। স্যার স্যার এই কাভার্ড আর লকার তো খোলা আছে, আর সব জিনিসপত্র নিজের জায়গায় আছে। দেখে তো মনে হচ্ছে যে কেউ এতে হাতই দেয়নি। স্যার, টাকার গয়না যে কে সেই আছে। মনে হয় উনি যা চাইছিল সেটা পেয়ে গেছে। স্যার, গুলি।
3টে গুলি চলেছে দয়া। স্যার, হ্যাঁ বলো ফেডরিক। স্যার, এই জানলাটার কাঁচ সরানো হয়েছে, তার মানে খুনি এখান থেকেই পালিয়েছে। হ্যাঁ, একটা কাজ করো ফেডরিক, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট তোলো। স্যার, হ্যাঁ দয়া। ডিকের মোবাইল ফোনটা দেখুন স্যার। মরার আগে ডিকে কোনো সঞ্জয়কে 3বার কল করেছে। সঞ্জয়? ওই সঞ্জয়কে আপনি চেনেন? না সাহেব। আর রাত 1টা থেকে 2:30-এর মধ্যে 3বার। সঞ্জয়ের ডিটেল বের করো। স্যার, আর হ্যাঁ দয়া, অভিজিৎ তো এখনো এলো না। তুমি ওকে ফোন করে বলনি এখানে আসতে ক্রাইম সিনে? হ্যাঁ স্যার বলেছিলাম, মনে হয় কোনো জ্যামে আটকে গেছে। জ্যামে আটকে গেছে? ওকে ফোন করো আর বলো এখানে তাড়াতাড়ি আসতে। স্যার, হ্যাঁ। হ্যাঁ দয়া, অভিজিৎ কি বলছে? কোথায় ও? স্যার মানে ওর শরীর খুব একটা ভালো না স্যার। ও ডাক্তারের কাছে যাবে, তারপর ওখান থেকে সোজা বিউরোতে যাবে। কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছি না, অভিজিৎ দিল্লি থেকে আসার পর কেমন অদ্ভুত আচরণ দেখছি ওর মধ্যে। তোমার আমার সাহায্যের দরকার। তোমার? হ্যাঁ? আরে ভাই, তুমি হলে গিয়ে সিআইডি অফিসার। হ্যাঁ, কিন্তু এই কাজটা এটা আমি একা করতে পারবো না। চলো ঠিক আছে, তোমাকে সাহায্য করব, এতে আর কি আছে। চলো চা তো খাওয়া যাক। আরে না, ঠিক আছে, আমি আমি ঠিক আছি। আই মিন, দেখ চেতন, এই কাজটা না, এই ব্যাপারে যেন কেউ কিছু না জানে, বিশেষ করে আমার টিম। আরে এটা আবার কি কথা বলছো? আমরা এতদিনের পুরনো বন্ধু, এইটুকু বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ বলো কি করতে হবে? কাউকে ফলো করতে হবে, নজর রাখতে হবে, আর এর জন্য তোকে টাকাও দেবো। কি কথা বলছো? বন্ধুত্বের মধ্যে টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি মনে করো টাকা দিয়ে দিও। ফলো কাকে করতে হবে? অভিজিৎ, মনে হচ্ছে তুমি ভুল করে ভুল ছবি দিয়ে দিয়েছো। ভুল ছবি আমি দিইনি, একেই তোকে ফলো করতে হবে। এ কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, সবকিছু
রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আর প্লিজ কোনো প্রশ্ন করবি না, যা বলেছি তাই করবি, ব্যাস। ওকে? ওকে। হয় অভিজিৎ পাগল হয়ে গেছে, না হলে বিরাট বড় কোনো গেম চলছে। কি কি বলছেন? ও খুন হয়ে গেছে? মরার আগে ডিকে শেষবার ফোনে আপনার সঙ্গে কথা বলেছিল মাঝরাতে। কি কথা হয়েছিল আপনাদের মধ্যে? আমার কথাতে একজনের উপরে নজর রাখছিল, কোনো প্রমাণ পেয়েছিল, সেই জন্য আমাকে ফোন করেছিল। হায়ার করেছিলেন কেন? আমার বস মন্দিরা ম্যাডামের জন্য। মন্দিরা? কুমার জুয়েলার্সের ওনার, বিখ্যাত পেজথি সেলিব্রিটি। আশা করি আপনারা ওই দিল্লির কেসটার ব্যাপারে নিশ্চয়ই জানেন বোধহয়। ও হো 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 হো, মন্দিরা কুমার, মন্দিরা দেবী। ওনার বিরুদ্ধে তো ওনার স্বামী, শ্বশুর, শাশুড়ি আর কেয়ারটেকারকে মারার অভিযোগ আছে, তাই না? ঠিক বলেছেন। কিন্তু সঠিক প্রমাণ না থাকার কারণে কোর্ট মন্দিরা দেবীকে ছেড়ে দেয়। আর তার কিছুদিন বাদেই মন্দিরা দেবীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ঈশানা আত্মহত্যা করে নেয়। ও তুই? হাই, আজও লেট হয়ে গেলি না? তাড়াতাড়ি যা, সঞ্জয় স্যার তোর ওয়েট করছে কখন থেকে। ও গড, সঞ্জয় স্যার তো তাড়াতাড়ি কেন চলে আসলেন? এসেও পড়েছেন আর খুব রেগে আছেন। মাই গড, তুই আমার ব্যাগটা সামলা, আমি এক্ষুনি আসছি। মে আই কাম ইন স্যার? কাম ইন। সরি স্যার, সরি আই এম সো সরি স্যার। কটা বাজে বলো তো তুমি? এটা কোনো অফিসে আসার টাইম হলো? স্যার ট্রাফিক খুব বেশি ছিল। কি ট্রাফিকের কথা বলছো তুমি? রোজ একই কথা বলে যাও তুমি। হ্যাঁ, এই অফিসের বাকি লোকজনও তো ওই ট্রাফিক পেরিয়ে আসে, তাই না? হ্যাঁ বলো কুমার। না 30শে ডিসেম্বরের আগে কিচ্ছু করা সম্ভব না। আরে তুমি তো এটা জানো যে 30শে ডিসেম্বরে মন্দিরা ম্যাডামের একটা ইভেন্ট রয়েছে মুম্বাইতে, তার আগে কিছুই করা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে। কি হলো? হ্যাঁ, কি হয়েছে নাকি? বাইরে ওভাবে কি দেখছো? আমারই কেবিনের জানলা দিয়ে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা কেন করেছিল সেটা কেউ জানে না। আচ্ছা, মন্দিরা দেবী ডিকে কে কার ওপর কড়া নজর রাখতে বলেছিলেন? ওনার প্রাণ সংশয় রয়েছে। ডিকে সেটাই খোঁজ করার চেষ্টা করছিল। প্রাণের ভয় কার থেকে? আসলে কোর্ট থেকে ছাড়া পাওয়ার পরে কেউ ম্যাডামকে হুমকি দিচ্ছিল। আচ্ছা, শুধু ওই হুমকিটা ফোনেই কি? হ্যাঁ, ফোনের মধ্যেই অচেনা নাম্বার থেকে আর টাইপ করা চিঠি পাঠিয়ে। আসলে ম্যাডাম পুলিশের চক্করে দ্বিতীয়বার পড়তে চাননি, সেই জন্য ডিকে কে হায়ার করেছিলেন উনি। তো কিছু জানতে পেরেছে ডিকে? ওর হাতে কিছু প্রমাণ তো এসেছিল, কিন্তু ও সেটা পেন ড্রাইভে সেভ করে রেখেছিল। ওই পেন ড্রাইভটাও আমাকে দিতে চেয়েছিল, সেই জন্যই দিল্লি থেকে মুম্বাই এসেছিলাম আমি। কিন্তু ডিকের বাড়িতে ওর লকারটা খোলা ছিল।
আচ্ছা, ওই লকার থেকে পেন ড্রাইভটা চুরি হয়ে যায়নি তো? হতে পারে দয়া। ওর বাড়িতে আমরা একটা ল্যাপটপও পেয়েছি স্যার, হয়তো ওর থেকে কিছু জানা যাবে। মন্দির এটা কি করে করতে পারলো? পুরো অ্যাকাউন্টটাই বন্ধ করে দিল। নিজেকে কি মনে করেন উনি? সবকিছু কি ওনার ইচ্ছা মতো হবে নাকি? এনারা কারা? সিআইডি। আমরা ওই মানে সঞ্জীবের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা দুজন কে? স্যার ইনি কায়রা, মিস্টার কুমার, মন্দিরা ম্যাডামের মেয়ে। ও, স্যার, আর ইনি ম্যাডামের রিলেটিভ মিস্টার সুবীর। আমরা মন্দিরা ম্যাডাম আর ওর ফ্যামিলির সঙ্গে কবে দেখা করতে পারবো? কারণ ওদের প্রাণ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের ওপর। ইনফ্যাক্ট মন্দিরা ম্যাডাম, কায়রার কাকাতো দাদা শেখর আর ওনার স্ত্রী সবাই আজ রাতেই আসছেন। 30শে ডিসেম্বর কুমার্স জুয়েলার্সের একটা বড় চ্যারিটি ইভেন্ট রয়েছে, তাতে পার্টিসিপেট করার জন্য। তাহলে ঠিক আছে, কালকে সকালেই দেখা হবে। এসব কি হচ্ছে? সিআইডি আমাদের পার্সোনাল ব্যাপারে ঢুকছে কেন? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো স্যার, এখন কেমন আছেন আপনি? মার্ডার ইনভেস্টিগেশন স্যার, প্রাইভেট ডিটেকটিভ বিকে স্যার, বাড়িতেই মারা গেছে স্যার। এটা পুরো কেস ফাইল স্যার। স্যার, এই ছবিগুলো ওর বাড়ির ছবি, এগুলো ওরই বাড়ির ছবি এটা। আর এখানেই ওর মার্ডার হয়েছে, তাই না? হ্যাঁ, এখানেই ওর মার্ডার হয়েছে। পঙ্কজ, ঘুরিয়ে কেন জিজ্ঞেস করছেন? আমরা এইমাত্র তো সেটাই বললাম। সেটাই তো স্যার, মনে হচ্ছে ওনার শরীর এখনো ঠিক হয়নি, কোনো গন্ডগোল মনে হচ্ছে স্যার। অভিজিৎ, গুড মর্নিং স্যার। কি হয়েছে তোমার? হ্যাঁ, কোন জগতে ছিলে? অভিজিৎ, তোমার শরীর খারাপ ছিল না? তাহলে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, এখানে কেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই কিছুদিন ধরেই শরীরটা ভালো নেই স্যার, কিন্তু এখন ঠিক আছে। আই এম বেটার নাও। ইয়া, গোলমাল চলছে। স্যার, ডিকে সঞ্জয়কে যে পেন ড্রাইভটা দিতে যাচ্ছিল, ওর যে ডেটা আছে ওগুলো উদ্ধার করার যে একটা উপায় আছে স্যার। পেন ড্রাইভ তো পাওয়া যায়নি তো? তাহলে ডেটা কোথা থেকে পাবে? স্যার, আছে না একটা উপায় আছে, ওই আমরা হ্যাঁ, বলো সালুকে। হ্যাঁ, দয়া স্যার, স্যার, অভিজিৎ স্যারের শরীর এখনো ঠিক মনে হচ্ছে না। কেন? স্যার, ওনাকে কেসের ব্যাপারে বোঝাচ্ছিলাম, কিন্তু উনি আমাদের কথা শুনছিলেনই না, খুব বেখেয়ালি ছিলেন স্যার। রেডি স্যার, মন্দিরের ব্যাপারে সব ডিটেলস বের করতে হবে। নিউজ পেপারে, টিভিতে যাই এসেছে সব। বাড়িতে ঢোকার একটাই রাস্তা আছে, মেন গেট। চাবি ডিকে আর ওর বাড়ির মেডের কাছে থাকে। বাথরুমের জানালা
তার মানে খুনি খুনি বাথরুমের জানালার কাঁচ খোলে আর ভিতরে ঢোকে, আর তারপর অভিজিৎ ক্রাইম সিনে ছিলই না, আর এখানে তো বাথরুমের কোনো ফটোও নেই। তাহলে ও এগুলো কি করে জানলো? অভিজিৎ আমার কাছে কিছু লুকোচ্ছে, কিন্তু কি? ডিকের কম্পিউটার থেকে যে ডেটাগুলো ডিলিট হয়েছে সেটা ওর অনলাইন অ্যাকাউন্ট থেকে বের করা যেতে পারে। বাস একবার এই পাসওয়ার্ডটা ম্যাচ হয়ে যাক। কিছুদিন ধরেই শরীরটা ভালো নেই স্যার, কিন্তু এখন ঠিক আছে, আই এম বেটার না। স্যার ওনাকে কেসের ব্যাপারে বোঝাচ্ছিলেন, কিন্তু উনি আমাদের কথা শুনছিলেনই না। খুব বেখেয়ালি ছিলেন স্যার। ইয়েস স্যার, স্যার পাসওয়ার্ড ম্যাচ হয়ে গেছে। স্যার এতে তো ভিডিও রয়েছে, চেক করি। স্যার এটা তো ডিকের কম্পাউন্ডের ভিতরের ফুটেজ, এর মানে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে? আছে না, ছিল। আমাদের পৌঁছানোর আগেই কেউ বার করে নিয়েছে। কিন্তু বের কে করেছে? অন্য ভিডিওটা দেখো। এটা কি করে সম্ভব? ডক্টর সালুকে আপনি খুব ভালো করে ক্রস চেক করেছেন তো? মানে বন্দুক তো আমাদের কাছে নেই, তাই বলছিলাম কোথাও কোনো ভুল? না দয়া, কোনো ভুল নেই। আমি একবার নয় 10 বার ক্রস চেক করেছি। মানছি যে বন্দুকটা আমাদের কাছে নেই, কিন্তু বন্দুকের রেকর্ড তো আমাদের কাছে আছে। সেই গুলিটা যা দিয়ে ডিকে মারা হয়েছে, সেই গুলিটা ওর বন্দুক থেকেই চলেছিল। গুলির প্যাটার্ন, গুলির উপর লেগে থাকা চিহ্ন, সবকিছু এইটাই প্রমাণ করছে যে সেটা অভিজিতেরই বন্দুক। স্যার স্যার গুলি অভিজিতের বন্দুক থেকে চলেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে অভিজিৎ গুলিটা চালিয়েছে। এক্স্যাক্টলি স্যার, সেই কারণে আমি এই কথা এসিপি স্যারকে বলিনি, শুধুমাত্র আপনাদের সঙ্গে কথা বলেছি, যাতে আমি এই মামলা সুরাহা করতে পারি। কি তুমি এই কথাটা এসিপি কে জানাওনি? কি বলবো স্যার, কি বলবো ওনাকে? যেখানে আমার বিশ্বাস হচ্ছে না, তাহলে ওনাকে কি বলবো? তুমি যদি এই কথাটা বিশ্বাসই না করবে, তাহলে ফোন করে আমাকে কেন জিজ্ঞেস করেছিলে? যে বন্দুক থেকে ডিকে কে মারা হয়েছে সেই বন্দুকটা অভিজিতের না? কি এমন ছিল যার জন্য তুমি অভিজিৎকে সন্দেহ করেছিলে? কি ছিল ওটা? এই কারণে ডক্টর, যখন আমরা একটু পিছিয়ে দাও। অভিজিৎ ডিকের বাড়িতে, আর দয়া তারপরেও তুমি অভিজিৎকে বাঁচানোর চেষ্টা করছো? দেখো দয়া, অভিজিৎ আর তোমার বন্ধুত্বকে আমি খুবই শ্রদ্ধা করি, তার কদর করি, কিন্তু ডিউটি, নিজের দায়িত্ব, সব সম্পর্ক সব বন্ধুত্ব থেকে বড় হয় না। আর এই কথাটা নিশ্চয়ই আমি তোমাকে বুঝিয়ে বলতে যাব না। স্যার পোক্ত কোনো প্রমাণ ছাড়া অভিজিৎ স্যারকে সন্দেহ? এটা প্রমাণ নয় তো কি পুরবি? অভিজিৎ ডিকের বাড়িতে ঢুকেছিল, এটা যদি প্রমাণ নয় তো কি পুরবি? অভিজিৎ স্যার ডিকের ঘরে গেছিল সেটা আমরা দেখেছি, কিন্তু উনি ডিকে কে মেরেছেন এটা তো আমরা দেখিনি। স্যার এটাও তো হতে পারে ওনার বন্দুক দিয়ে ডিকে কে অন্য কেউ মেরেছে। হতেই পারে, এটা হতে পারে যে অভিজিতের বন্দুক দিয়ে ডিকে কে অন্য কেউ মেরেছিল, কিন্তু এই অবস্থায় অভিজিতের বন্দুকটা
অভিজিতের কাছে থাকার কথা নয়। তোমাদের কি অভিজিৎ এ কথা বলেছে? ও কি বলেছে যে ওর বন্দুকটা হারিয়ে গেছে? বন্দুক হারিয়ে যাওয়ার কোন রিপোর্ট দেখিয়েছে? ও সব সময় তোমাদের সঙ্গে ছিল, কিন্তু ও কি বলেছে যে অদ্ভুত পোশাক পরে ডিকের ঘরে কেন ঢুকেছিল, আর তাও বাথরুমের কাঁচ ভেঙে? বলো বলো। স্যার, আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আমি অভিজিৎকে জিজ্ঞাসা করব, কিন্তু ততক্ষণের জন্য এসিপি স্যারকে আপনি কিচ্ছু বলবেন না। দেখো, তোমরা এই ব্যাপারটা সামলে নাও, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগছে না। প্লিজ ডক্টর, প্লিজ। ঠিক আছে, কাল সকাল পর্যন্ত। দয়া, আমি কাল সকাল পর্যন্ত তোমাদের সময় দিচ্ছি। হয় তোমরা সত্যিটা আবিষ্কার করো, নয় এই সমস্ত কথাটা নিজে এসিপি কে বলে দাও। তুমি যদি এসিপি কে কথা না জানাও, তাহলে আমি নিজে প্রদ্যুমনকে এই সমস্ত ব্যাপারটা বলবো। আধ ঘন্টার বেশি হয়ে গেল, 10টা থেকে 10:30 হয়ে গেল, এখনো আসেনি। সারা রাত মনে হয় অপেক্ষা করতে হবে। ভুল ছবি আমি দিইনি, একেই তোকে ফলো করতে হবে। এ কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, সবকিছু। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। এটা অভিজিৎ? ওর কি হলো? এরকম সেজেছে কেন? স্যার, দিল্লি থেকে সকলে এসে গেছেন। মন্দিরা ম্যাডাম, আমারা মন্দিরা ম্যাডামের দাওরের বউ, কায়রা মন্দিরা ম্যাডামের সৎ মেয়ে, সুবীর মন্দিরা ম্যাডামের বোনজি, শেখর মন্দিরা ম্যাডামের দেওরের ছেলে। আসুন ম্যাডাম, এনারা সিআইডি থেকে এসেছেন। এসিপি স্যার, ইনি ভালো হলেন। হয়েছে আপনারা এসে গেছেন। ডিকে খুনি কে সেটা জানা গেল? আরে আপনি তো এটা জানেনই যে আমাদের ফেমাস অ্যানুয়াল ইভেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আই হোপ যে আপনি আমার সিকিউরিটির সব ব্যবস্থাই করে রেখেছেন। দেখুন, আপনি আমাকে ভুল ভাববেন না, কিন্তু আমি কোনো চান্স নিতে চাইছি না অ্যাকচুয়ালি। এই ইভেন্টটা আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু আমার প্রাণের থেকে বেশি নয়। আপনি কি মনে করেন আপনি আমাকে সিকিউর রাখতে সক্ষম হবেন? আর ডিকে কেসটায় কিরকম কি প্রগ্রেস হলো? আসল খুনির ব্যাপারে কিছু জানা গেল? ওসব আপনার জানার দরকার নেই মন্দিরা দেবী। মেইন হলো আপনার নিরাপত্তা, সেটা দায়িত্ব আমাদের। কি চমৎকার বৌদি, আপনার ভয় লাগছে মন্দিরা দেবীর, যাকে আইনও কিছু করতে পারলো না। মানতে হবে তাকে।
যে আপনাকে ভয় পাইয়ে দিয়েছে? মনে হয় ও জানে না ইনার ব্যাপারে যে ইনি কি কি করতে পারেন। আপনিও কি মনে করেন আমি আমার স্বামী আর বাকি সবাইকে মেরে ফেলেছি? দেখুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগই থাকুক না কেন, সেটাতে আমাদের কিছু যায় আসে না। কোর্ট আপনাকে রায় দিয়েছে, আর আমরা কোর্টের রায়কে যথেষ্ট সম্মান করি। আপনি শুধু এটা বলুন, আপনি কাকে সন্দেহ করেন? কি এমন আছে যে আপনাকে মারতে চায়? সন্দেহ? হ্যাঁ, সন্দেহ। না না না, আমি কাউকেই সন্দেহ করছি না। বরং আমার এটা পুরো বিশ্বাস যে আমি মারা যাওয়ার পরে এরা সবাই খুব খুশি হবে। আর আমাকে মেরে ফেলার ষড়যন্ত্রেও এদের মধ্যেই কারো হাত আছে। অ্যান্ড আই এম ভেরি শিওর যে ঈশান আর আত্মহত্যাতেও এদের মধ্যে একজনের হাত আছে। এবার আপনিই বলুন, এত ভালো প্রিয় আত্মীয় পরিজনরা থাকতে আমার শত্রুর কি দরকার? মম প্লিজ, তুমি আবার এই নিজের ইমোশনাল ড্রামাটা শুরু করো না। এখানে কোনো ক্রিমিনাল নেই যে তোমাকে মারতে চায়। রাইট। নিজেকে নির্দোষ ভাবা আর অন্যকে দোষী মনে করাটা, এটা তো বৌদির পুরনো অভ্যেস। আই সোয়ার, আমি তো এই গল্পটাকে বিশ্বাসই করি না। কে মারতে চায় তোমায়? আর কারা হুমকি দিচ্ছে? কোথায় আছে সে হুমকি দেওয়া লেটারগুলো? হ্যাঁ মন্দিরা দেবী, সেটা কোথায়? ওটা আমার মনে নেই, আমি ফেলে দিয়েছি। সি, আই নিউ যে তুমি এটাই বলবে। সো কনভিনিয়েন্ট। ব্যাস, অনেক হয়েছে। আপনারা একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আমরা সবাইকে সন্দেহ করি। তাই সবাইকে বলছি, তার মানে হলো আপনাদের সবাইকে সন্দেহ করি, আপনাদের সবাইকে। আর একটা কথা, আমাদের পারমিশন ছাড়া আপনারা এই শহর ছেড়ে যেতে পারবেন না। কেউ শহর ছেড়ে যাবেন না। আর যদি দরকার পড়ে আমরা দ্বিতীয়বার তাকে ডেকে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এটা এটা আমি? এই পোশাক পরে ঘুরছিলাম? এই পোশাক তো রোজ আমার ওয়াশিং মেশিনে ধোয়া হয়। আর এই জুতো, এগুলো এত নোংরা যেন আমি পরেছি। কিন্তু আমার মনেই নেই যে এই পোশাক আমি কখন পরেছি। সত্যি আমার কি হচ্ছে আমার সাথে? এই গাড়িতে কে আছে? হ্যাঁ, কার কার সঙ্গে আমি কথা বলছিলাম? না, আমি দেখিনি। তুমি কথা বলছো, তুমি সেটা জানবে। আর তুমি আমাকে চিনতেই পারলে না? আরে এই, তোর যদি সুইসাইডই করার হয় তাহলে তুই অন্য কোনো বড় গাড়ির সামনে জানা। আমার সামনে কেন এসেছিস? কিভাবে কথা বলছো? এরকম সেজে ঘুরছো কেন তুমি? এই, ইট ইজ মাই স্টাইল, টনির স্টাইল। তুই কে? আমি কে? আমাকে চেনো না? হ্যাঁ, আর এই টনিটাকে? আরে টনি আমি আবার কে? আরে অভিজিৎ, দেখো, কোনো কেসের জন্য তুমি যদি এরকম করে থাকো আমাকে বলে দাও। এভাবে ভয় দেখিও না। সরা, হাত সরা। এ অভিজিৎ, কিসের কেস? আর তুই কি বলছিস কিছুই আমার মাথায় ঢুকছে না। আমার নাম হলো টনি। টনি, টনির সঙ্গে পাঙ্গা নিবি না, বুঝেছিস? সরে যা আর আমাকে যেতে দে। চল। এই অভিজিৎ নিজেকে টনি কেন বলছে? টনি?
কে কে টনি? সত্যি তোমার কিছুই মনে নেই? আমার কিছুই মনে নেই, সত্যি বলছি আমি। তার মানে তুমি গাড়িতে ওদের সাথে কথা বলছিলে, তারপরে তুমি গেস্ট হাউসের ভেতরে গেলে। গেস্ট হাউস? হ্যাঁ, তার কিছুক্ষণ পরে তুমি বাইরে এলে। আমি গেস্ট হাউসের ভিতরে গেলাম? ভিতরে গিয়ে আমি কি করলাম? হ্যাঁ, তুই দেখেছিস কিছু করেছিলাম আমি? আমি কি করে দেখবো, আমি তো বাইরে ছিলাম না। সব কি হচ্ছে? আমাকে ওখানে যেতে হবে। কোথায়? স্যার, রক্ত। অভিজিৎ, দয়া, তুমি এখানে? তোমার ফোন ট্র্যাক করে আর এই প্রশ্ন তো আমিও তোমাকে করছি অভিজিৎ। তুমি এখানে কি করছো? না, এটা আমি 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 বলছি দয়া, এখানে এখানে কি হয়েছিল? অভিজিৎ, এখানে কি হয়েছে ওটা তো আমি দেখছি। তুমি বলো, কে করেছে এটা? হ্যাঁ, তো তুমি এদের দুজনকে মেরেছ? আমি? অভিজিৎ, তোমাকে কিছু জিজ্ঞাসা করলাম। তুমি মেরেছো এদের? স্যার স্যার স্যার, আপনি অভিজিৎ স্যারকে দোষ দিচ্ছেন। আমার দোষ দেওয়ার কোনো ইচ্ছা নেই পুরবি। তুমি নিজে দেখছো না এখানে দুটো লাশ পড়ে আছে, রক্তে ভেসে গেছে। আর সিআইডি অফিসার অভিজিৎ লাশের মধ্যে থেকে এই ব্যাজটা তুলছে, বা এটা বলতে পারো প্রমাণ চুরি করছে। অভিজিৎ, আমি তোমাকে আবার জিজ্ঞাসা করছি, তোমার সাথে অপরাধীদের মতো ব্যবহার করতে আমাকে বাধ্য করো না। কি করবো দয়া, আমি কি বলবো? যদি আমি বলি যে এই কাজটা আমি করিনি, তুমি মানবে? যদি বলি যে আমি জানি না যে আমি করেছি নাকি করিনি, আই নো আমি ভুলভাল বলছি, কিন্তু কিন্তু তোমরা তো আমাকে চেনো। অভিজিৎ, আমার সামনে যে প্রমাণগুলো পড়ে আছে ওগুলো দেখে আমরা কিছু বলতে পারবো না। আমাকে আমার ডিউটি করতে হবে। অভিজিৎ, এতক্ষণ ধরে একের পর এক জিজ্ঞেস করে যাচ্ছি তোমাকে, কিন্তু কোনো উত্তর দিচ্ছ না তুমি। হ্যাঁ, তুমি জানো তোমার ওপর কি অভিযোগ আছে? মাথায় কিছু ঢুকেছে? স্যার, ওই এক মিনিট, ব্যাস। তোমার কাছে এটা আশা করিনি। এত কিছু ঘটে গেল, তুমি আমাকে বলনি কেন? আমাকে বলনি দয়া? সালুকে আমাকে বললো, তা নাহলে তো আমি জানতামই না। তা আমি তাই করেছি যেটা উচিত ছিল। বলো অভিজিৎ।
তুমি কি এই খুনটা করেছো? অভিজিৎ, তুমি কি এই খুনটা করেছো? আমি জানি না স্যার। কেন জানো না? তুমি কেন জানো না? হ্যাঁ, ডিকের বাড়িতে তুমি লুকিয়ে লুকিয়ে ঢুকেছিলে, সেটা আমি সিসিটিভিতে দেখেছি। ওই লাশগুলোর পাশে তুমি দাঁড়িয়েছিলে। এই দয়া তোমাকে এখানে ধরে নিয়ে এসেছে। ডিকে আর বডিগার্ডের উপরে যে গুলিটা চলেছে সেটা তোমার গান থেকে চলেছে, ওই গান থেকে চালানো হয়েছে। আর তুমি বলছো তুমি কিছুই জানো না? আমার চোখের ওপর চোখ রেখে তুমি বলো, বলো তুমি এই খুন করোনি, বলো তুমি এইগুলো কিছুই জানো না। বললাম তো আমি জানি না স্যার, আমি কিছুই জানি না স্যার। সরি। কি বলবো আপনাকে, আমি কি বলবো স্যার? যখন আমি বুঝতেই পারছি না যে আমি ডিকের বাড়িতে কেন গিয়েছিলাম, কি করে সমস্ত খুন আমার বন্দুক থেকে হচ্ছে, আমি জানি না স্যার। স্যার আমি তো ডিকিকে চিনি না, ওর বডিগার্ডদেরও আমি চিনি না, আমি মন্দিরাকেও চিনি না, আমি তো স্যার নিজেকেও চিনি না। আমি কোথায় যাই, কি করি, কার সঙ্গে দেখা করি, আমি কিছুই জানি না। গত কয়েকদিন ধরে আমার সঙ্গে এইরকমই হচ্ছে স্যার, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না।